এই ওরাল ক্যান্সারটা কিভাবে হচ্ছে? মানে আমরা সবাই জানি যে টোবাকো ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন ফর ক্যান্সার। অনেকে আমাকে আগে বেশ কিছু জায়গায় প্রশ্ন করেছেন যে অ্যালকোহল খেলেও কি হয়। অ্যালকোহল খাওয়ার সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি কেউ স্মোকিংও করেন, তার কিন্তু ক্যান্সার হওয়ার চান্সেস বহুগুণ বেড়ে যাবে আদার দ্যান অ্যালকোহল অ্যালোন বা স্মোকিং অ্যালোন। অনেককে আমি দেখেছি আক্কেল দাঁত উঠছে, ভালো করে বেরোচ্ছে না, মাঝে মাঝে ফুলছে, ব্যথা হচ্ছে, গালে ঘষছে, অসাবধানবশত কথা বলতে গেলে দুম করে কামড় পড়ছে, রেগুলার পড়ছে। আমাদের কাছে যখন আসছে দেখলাম ওটা আলসারেশন হয়ে গেছে। এইবার এটা যদি আলসারেশনটা থেকে যায়, বারে বারে হতে থাকে, যে কোনো সময় কিন্তু ম্যালিগনেন্সি হতে পারে। খুব গুরুগম্ভীর ব্যাপার। যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার থাকে, স্পেশালি ওরাল ক্যান্সারের ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে কিন্তু তারও ওরাল ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকবে। হিমাদ্রিদা, কেমন আছো বলো? দারুণ। তোমার কি খবর? তুমি এখন আমি তো খুব বিজি। ফাটাফাটি আছি, এই আড্ডা হচ্ছে, তোমার সাথে গল্প হচ্ছে, এটা একটা ভালো লাগা। আর দ্বিতীয়ত হচ্ছে যে তোমার যে ফার্স্ট পডকাস্ট ছিল সেখানে বেশ কয়েকটা রিলস জেনুইনলি ভাইরাল হয়, এবং বেসিক্যালি বিশ্বাস করো আমারও ধারণা ছিল না যে দাঁতের কোনো বিষয় নিয়ে মানুষের এতটা আগ্রহ হবে। তো যে কারণে তাদের বাকি যে প্রশ্নগুলো আজকে সেগুলো আমরা করবো। একদম। ফার্স্ট আমি জানতে চাইবো, যেখান থেকে আগের দিনের পডকাস্টটা বা আগের বারের পডকাস্টটা শেষ হয়েছিল, তোমার যে ড্রিম প্রজেক্ট সেইটা কেমন চলছে? তোমার যে দাঁতের খুব ভালো চলছে, কারণ এই শুরু করার আগে তোমাকে আমি বলছিলাম, তোমাকে আমি আগের বার বলে গেছিলাম যে বলে তো ফেলেছি তোমাকে যে 50 টাকা দিয়ে আউটডোর টিকিট করবো। ওডনটরাই নাম, ওডনটরা। এইবার তারপর আমাদের অরিজিনালি প্ল্যান ছিল 100 টাকা করবো, কিন্তু তোমাকে যেহেতু প্রমিস করেছি 50 টাকা ছিল, 50 টাকাই আছে এবং 50 টাকাই রাখবো। আমি জানি না এরপরে বাজার, আমরা বলি তো যে ইনফ্লেশন হয়, ইনফ্লেশন কী হবে, আমরা ঠিক করেছি যতদিন পারবো একদম না ভেঙে না পড়লে 50 টাকাই রাখবো। ঠিক আছে? এই 50 টাকার বিষয়টা বলো, মানে তুমি বলছিলে, আমি বলছি যে আমার দাঁত ঠিক আছে কিনা, বা আমি চিকিৎসা কীভাবে করানো উচিত, এই যে প্রাথমিক যে অবজারভেশন সেইটা 50 টাকা। হ্যাঁ, যেটা অন্যান্য যে কোনো ডাক্তারবাবুর কাছে গেলে ধরো 500 টাকা, 1000 টাকা যেটা তার ফি হয়, সেইটার বদলে এটা 50 টাকা ফর ওডনটরা। প্লাস অনেক সময় যেটা হয়, করতে গিয়ে ছোটো এক্সরে দরকার হয় তো আইওপিএ, সেটা ওই 50 টাকার মধ্যে ইনক্লুডেড, আলাদা কোনো টাকা দিতে হয় না। ওকে। হ্যাঁ, কারণ মানে ধরো মুখটা স্ক্রিন করার জন্য একটা অনেক সময় হয় বড় একটা এক্সরে ওপিজি, সেটাও আমাদের সেন্টার হয়, সেটা 650 টাকা লাগে। আর নর্মালি ধরো করার সময় আমরা 3-4টে এক্সরে নিতে হলো, সেটা যেন আলাদা কিছু লাগে না, এই 50 টাকার মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে, এর কারণটা হচ্ছে যে এই কারণে করা হয়েছিল যে অরিজিনাল আইডিয়া ওয়াজ, যেহেতু ইন্ডিয়া একটা ওরাল ক্যান্সারের হাব হয়ে গেছে, হু হু করে বাড়ছে, অনেকেই না টাকার জন্য দেখাতে চান না, গড়িমসি করেন, তারপরে যখন তার আর্লি স্টেজে না হয় পরের দিকে আসে ক্যান্সারের স্টেজ, এটাই অরিজিনাল ভাবনা ছিল। কিন্তু সেটা করতে গিয়ে দেখলাম যে অনেকেই দাঁতে, শুধুমাত্র দাঁতের ট্রিটমেন্ট করানোর জন্যই এবং ইনিশিয়াল চেক আপের জন্যই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, এবং আমি অনেক সময় আশ্চর্য হয়ে গেছি, এরা ওভারনাইট ট্রেনে বা বাসে করে এসে ইনস্টিটিউটে আসেন, ইনস্টিটিউট খোলার আগে দাঁড়িয়ে থাকেন। তখন আমি রিয়েলাইজ করতে পারি হেলথ কেয়ারের ক্ষেত্রে আমাদের, এটা আমি কোনো সরকারের জন্য বলছি না, কিন্তু হেলথ কেয়ারের ক্ষেত্রে কতটা ল্যাকুন এখনও রয়ে গেছে, সেটা একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর হচ্ছে যে হয়তো ফেসিলিটিস বা ট্রিটমেন্টের আধুনিক টেকনোলজি অনেক জায়গাতে অ্যাভেলেবেল হলেও সেখানে খরচা তার এতটা হয়ে যায়, সেটা একটা প্রবলেম। যে এইটা একটা, মানে আমি তোমার একটা স্ট্যাট বলছি যে ভারতবর্ষের দারিদ্র সীমা থেকে বহু মানুষ মধ্যবিত্ত হয়েছে, কিন্তু ঠিক যেরকম দারিদ্র সীমার নিচ থেকে মানুষ মধ্যবিত্ত হয়েছে, কিছু মানুষ মধ্যবিত্ত থেকে দারিদ্র সীমার নিচে চলে গেছেন। 75% কেস যারা মধ্যবিত্ত থেকে দারিদ্র সীমার নিচে গেছেন, তাদের পরিবারের কেউ না কেউ অসুস্থ হয়েছে, এই চিকিৎসা খরচা জোগাড় করতে গিয়ে তাদের এই অর্থনৈতিক সক্ষমতা হারিয়েছে। এটা একদম ঠিক কথা। এইটা কিন্তু গোটা দেশের জন্য একটা চিত্র। সেখানে 50 রুপিসের প্রাথমিক যে বিষয়টা, সেটা সত্যি প্রশংসার যোগ্য। থ্যাংক ইউ। আমি যেখানে আসবো সেটা হচ্ছে যে তুমি ওরাল ক্যান্সারের কথা বলছিলে, যে এই ওরাল ক্যান্সারটা কিভাবে হচ্ছে, মানে একটু যদি বলো। দেখো, একটা অসুবিধা হচ্ছে, আমরা কেন ইন্ডিয়াতে ওরাল ক্যান্সার এত বেশি, তার একটা বড় কারণ হচ্ছে যে টোবাকো ইউজার সারা পৃথিবীতে আছে, কিন্তু
লোকাল এবং চিউইং টোবাকো, চিবিয়ে খেতে হয় এরকম টোবাকো, সেটা বোধহয় ভারতবর্ষ, এই ভারতীয় উপমহাদেশে মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই 3টে দেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। লাইক গুটখা, খৈনি, এগুলো। জর্দা, গুটখা, খৈনি, এগুলো তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড খায় না। আচ্ছা, মানে তুমি নিশ্চয়ই কোনো একটা ইউরোপিয়ানকে তুমি জর্দা পান চিবোতে দেখেছো? আমি তো দেখিনি, ওরা খায় না। খৈনি খাচ্ছে আমেরিকান, এরকম আমি কাউকে দেখিনি। অতএব এগুলো যেহেতু আনকমন, ওদের ওদের ক্যান্সারগুলো অন্য ফর্মে হয়। লাং ক্যান্সার ওরা বেশি, বা অন্য ধরনের ক্যান্সারগুলো বেশি, যেহেতু ওরা স্মোক করে বেশি আমাদের থেকে হয়তো। কিন্তু আমাদের দেশে যেহেতু এই চিবিয়ে খাওয়ার তামাকজাত দ্রব্য অত্যন্ত বেশি পরিমাণে কনজিউম করা হয়, সেটা তো একটা প্রাইম রিজন। আমরা সবাই জানি যে টোবাকো ইজ ওয়ান অফ দ্য মেইন রিজন ফর ক্যান্সার। আরেকটা প্রবলেম যেটা দেখছি সেটা হচ্ছে যে শুধু টোবাকো নয়, অনেকে টোবাকো নেয় না কিন্তু পান মশলা খায়, যেটাও আবার সারা পৃথিবীতে কেউ কোথাও খায় না। মানে পান মশলাতে কিন্তু টোবাকো নেই, গুটকার কথা বলছি না, নর্মাল পান মশলা। কিন্তু যেহেতু সুপুরি আছে, সেজন্য যেটা হয়, লং টার্ম খেলে না একটা ডিজিজ হয়, তার নাম ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, মানে মুখের ভেতরটা পুরো শক্ত হয়ে যায় আর মুখ হাই করতে পারে না। এইটা থেকে কিন্তু ক্যান্সারের কনভার্সন খুব বেশি হয়। আচ্ছা। আরেকটা হচ্ছে ইন্ডিয়াতে, যেহেতু তুমি বলছিলে, যেটা নিয়ে আমরা শুরু করলাম, যে হেলথ কেয়ারের কস্ট এবং আমার পারচেসিং পাওয়ারের মধ্যে একটা গ্যাপ থাকার জন্য অনেকেই হয়তো দাঁত ভেঙে পড়ে আছে, দাঁতের ভাঙা অংশ দিয়ে জিভে বা গালে নিয়মিত ঘষা খাচ্ছে, ডাক্তারের কাছে যাচ্ছে না কষ্টের কথা ভেবে বা অন্য কিছু, বা অনেক আছে ভয়ে, যদি তুলতে হয় ভয় পায়। তো যদিও আমরা পরে হয়তো ডিসকাস করব যে তুলতে হলেও এখন টেকনোলজি এত এগিয়েছে যে ব্যথা লাগাটা প্রায় নেই বললেই চলে। এবার এইগুলোর জন্য ডাক্তারের কাছে যাই না। এইবার এই যে নিয়মিত দাঁত ঘষছে, বা দাঁতের সঙ্গে সঙ্গে জিভ লেগে বা গালে লেগে ঘষছে, বা অনেককে আমি দেখেছি আঁকেল দাঁত উঠছে, ভালো করে বেরোচ্ছে না, মাঝে মাঝে ফুলছে, ব্যথা হচ্ছে, গালে ঘষছে, একদম আঁকেল দাঁত এমন পজিশনে আছে, ওপরে বা নিচে, হা করতে গেলেই বা একটু খেলে অসাবধানবশত কথা বলতে গেলে দুম করে কামড় পড়ছে, রেগুলার পড়ছে। আমাদের কাছে যখন আসছে দেখলাম ওটা আলসারেশন হয়ে গেছে। এইবার এটা যদি আলসারেশনটা থেকে যায়, বারে বারে হতে থাকে, যে কোনো সময় কিন্তু ম্যালিগনেন্সি হতে পারে। অতএব আমি বলবো যে তুমি যেটা জিজ্ঞেস করছিলে যে কেন আমাদের এখানে এত বেশি ওরাল ক্যান্সার, এর প্রাইম যদি রিজন বলো, একটা হচ্ছে তামাকজাত দ্রব্য, চিবিয়ে খাওয়ার তামাকজাত দ্রব্যের ইউজ বেশি। সেকেন্ড হচ্ছে কিছুটা আমাদের অজ্ঞানতা, কিছুটা আমাদের কেয়ারলেসনেস, যে ঘষছে তবুও আমরা যাচ্ছি না। মানে আমি জানি কলকাতার একজন প্রথিতযশা ডাক্তার আমাদের চেনা, তার একটা এরকম ভাঙা দাঁত ছিল। আমরা বলতাম যে স্যার দাঁতটা তুলে ফেলুন না, ডেন্টাল সার্জন। হ্যাঁ করবো করে, এরকম একদিন হলো আলসারেশন, ক্যান্সার হলো, ট্রিটমেন্ট করা হলো, সার্জারি হলো, কিন্তু 1 বছর বাদে উনি মারা গেলেন। এই জন্য সবাই যারা পডকাস্টটা শুনবে তাদের জন্য একটা মেসেজ, আপনি আমাদের কাছে আসতে হবে না, নিয়ার বাই কাউকে, যদি মুখের মধ্যে একটা ছোটো ঘা হয়েছে, 7 দিন 10 দিন কমছে না, একবার দেখান। যেন যদি ক্যান্সার হয়ও একদম আর্লি স্টেজে ধরলে কিন্তু এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য। এই ধরনের যে ঘাগুলো হয় সেগুলো কি মানে জ্বালা করে বা ব্যথা না, করে? এটা একটা প্রবলেমটা হচ্ছে এটা ইউজুয়ালি পেনলেস, এই জন্যই লোকে না ইগনোর করে। পেনলেস শুধু একটা ঘা, অনেক সময় খেয়ালও করতে পারে না। কিছু পেশেন্ট আমি পেয়েছি যে যারা বলেছেন ডাক্তারবাবু বুঝতেই পারিনি। হ্যাঁ, মানে যেহেতু জিনিসটা যদি পেইনফুল হয় আলসার না, সেগুলো জেনারেলি ক্যান্সারাস হয় না। জেনারেলি বলছি, মানে এরকম নয় যে ক্যান্সারাস একটা আলসার পেইনফুল হবেই না, কিন্তু পার্সেন্টেজ কম। অন্যান্য যেগুলো মুখে আলসার হয়, ধরো অ্যাপথাস আলসার, পরীক্ষার আগে টেনশনে আলসার হতে পারে, এগুলো সাইকোলজিক্যাল স্ট্রেস থেকে হতে পারে, সেই ধরনের আলসার। বা আমি বলছি তুমি যেটা বলছো যে ভাঙা দাঁত থেকে হয়েছে, সেগুলো তো ওই মাড়ি, এই গাল কেটে যাওয়া, এই ধরনের জিনিস, গাল কেটে যাচ্ছে, বা জিভ কন্টিনিউয়াসলি ঘষছে, কথা বলছে, খাচ্ছে, জিভ বের করছে, তাহলে তো একটা জ্বালা হওয়ার, হয়তো ইনিশিয়াল পিরিয়ডে 1 দিন 2 দিন জ্বালা হলো, তারপর একটা আলসারেশন হলো, ব্যথা জ্বালা হয় না, সে খেয়ালও করে না, হয়তো জিভের নিচে হয়েছে, সে ভাবছে আরে ছোটো জ্বালা কমে যাবে। এই কনভার্সনগুলো খুব ফাস্ট হয়, মানে 10-15 দিন 20 দিনের মধ্যে দুম করে হয়ে যায়। মানে আমি এরকম কেস পেয়েছি যে 7 দিন আগেও ছিল না, 8 ডেতে আমার কাছে এসছেন, আমি অন্য ট্রিটমেন্ট করছিলাম, হঠাৎ আমার এক অ্যাসিস্ট্যান্ট দেখে বললেন দেখুন স্যার এটা আলসার এসছে। আমি হাত দিয়ে দেখলাম জিনিসটা শক্ত হয়ে গেছে। তোমার এই পডকাস্টটা যারা শুনছে তাদের বলার জন্য, কি করে বুঝবেন যদি দেখেন একটা
আলসার খুব একটা পেনফুল নয়, কিন্তু জিনিসটা সাদা একটা হ্যালো মতো আছে সাইডে, আর চাপ দিলে দেখা যাচ্ছে বেশ শক্ত হয়ে আছে। এটা কিন্তু খুব আর্লি সাইন, যেটা ক্যান্সার হলেও হতে পারে। সুতরাং এই সমস্ত কিছুর বাদে, যেমন ধরো লাইফস্টাইল বা ইত্যাদি আছে, তার সাথে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে সতর্কতা, যে আমার এই রোগটা হতে পারে এটা নিয়ে সতর্কতা। আচ্ছা, এই যে ধরো তামাক সেবন হচ্ছে, মানে সিগারেট বা ইত্যাদি, সেগুলো থেকে তো লাংস ক্যান্সার হয়, এবং সিগারেট থেকেও একই, সিগারেট থেকেও সেগুলো থেকে কি ওরাল ক্যান্সারের হ্যাঁ হ্যাঁ সম্ভাবনা একদম থাকে? একদম। সিগারেট বিড়ি থেকেও ওরা, আমি চিউইং টোবাকোটা কেন বললাম, কারণ ভারতবর্ষে ওটা বেশি থেকে use বেশি। হয়। হ্যাঁ, কিন্তু স্মোকিং ইজ অলসো আ ভেরি, স্মোকিং একটা কথা, অনেকে আমাকে আগে বেশ কিছু জায়গায় প্রশ্ন করেছেন যে অ্যালকোহল খেলেও কি হয়। তুমি দেখবে অধিকাংশ লোক যারা অ্যালকোহল খান তারা সঙ্গে সঙ্গে স্মোকিংও করেন। এবার অ্যালকোহল খেলে কিন্তু ডিহাইড্রেশন হয়, অ্যালকোহলের সঙ্গে ডিরেক্টলি ওরাল ক্যান্সারের সম্পর্ক খুব একটা প্রমাণিত নয়, অন্য কিন্তু ক্যান্সার হতে পারে, ওরালের নেই। কিন্তু যদি অ্যালকোহল খাওয়ার সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি কেউ স্মোকিংও করেন, তার কিন্তু ক্যান্সার হওয়ার চান্সেস বহুগুণ বেড়ে যাবে, আদার দ্যান অ্যালকোহল অ্যালোন বা স্মোকিং অ্যালোন। এই দুটো কিন্তু কম্বিনেশনটা খুব খারাপ। কেন? কারণটা হচ্ছে অ্যালকোহল, তুমি জানো, দেখবে অ্যালকোহল যদি তুমি যেটা আগুন দাও হস করে জ্বলে যায় স্পিরিটে। অ্যালকোহল যখন আমি খাই তখন যদি আমি স্মোক করি, সিগারেটের যে টেম্পারেচার অফ দ্য স্মোক সেটা বেড়ে যায়। মুখের মধ্যে ইউজুয়ালি যে টেম্পারেচারটা রাইজ হয়, অ্যালকোহল মুখে থাকা অবস্থায় ওই টেম্পারেচার অনেক বেড়ে যায়, যে কারণে ইন্টারনাল টেম্পারেচারটা আমরা হয়তো বুঝতে পারি না। কিন্তু যদি একটা, আমি জানি না তোমার আইডিয়া আছে কিনা, একটা সিগারেটের কোর টেম্পারেচার 1200°C, 1200°C। হ্যাঁ, নন স্মোকার, আমি স্মোকার নই, কিন্তু আমি তোমাকে সায়েন্টিফিক ফ্যাক্টটা বলছি, যেখানে আগুনটা জ্বলে তার কোর টেম্পারেচার হচ্ছে 1200°C, ঠিক আছে। আর একটা মোটামুটি স্ট্যান্ডার্ড সিগারেটের এন্ডে টেম্পারেচার 78 to 94°C। এটাই অ্যালকোহল মুখে থাকলে কিন্তু 130 বা 120 মতন হয়ে যায়, কিন্তু আমরা বুঝি না, কারণ ওই টেম্পারেচার জল নিলে তো মুখ পুড়ে যাবে। কিন্তু যেহেতু জিনিসটা খুব মোমেন্টারিলি মুখের মধ্যে থাকে, খুব ফাস্ট হয় বলে আমরা বুঝি না, কিন্তু যেখানে টিস্যুটার ইনজুরি হওয়ার সেটা কিন্তু হয়ে যায়। সো এইটা একটা সমস্যা। আর একটা ব্যাপার যেটা তোমার আমার ডিসকাশনে বলাটা নিশ্চয়ই উচিত, যদি ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার থাকে, স্পেশালি ওরাল ক্যান্সারের ফ্যামিলি হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে কিন্তু তারও ওরাল ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকবে। আমি এরকম কেস দেখেছি, বাবা ওরাল ক্যান্সারে মারা গেছেন, ছেলে এর কোনো নেশাই করেন না, স্টিল ওরাল ক্যান্সার হয়েছে। মানে এই ধরনের মানুষের সতর্কতা আরো বেশি থাকতে হবে, অ্যাবসলিউটলি, তাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে। ও যে কোনো ক্যান্সার হওয়ার জন্য আমাদের বডিতে অঙ্কোজিন থাকে, অঙ্কোজিন সবার বডিতে আছে, কিন্তু তাদের অঙ্কোজিনের অ্যাক্টিভেশন বেশি হয়। যদি ফ্যামিলিতে আমার এরকম ট্রেন্ড থাকে যে আমার ফ্যামিলিতে অঙ্কোজিনগুলো একটা সার্টেন ক্যান্সারের জন্য বেশি অ্যাক্টিভেটেড অলরেডি, সেক্ষেত্রে আমাকে যে কোনো সময়, হ্যাঁ, যে কোনো সময় আনরেগুলেটেড সেল রিপ্রোডাকশন মানে শুরু হয়ে যাবে। অ্যাবসলিউটলি। এবং যদি এরকমও হয়, যদি একই জায়গায় ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে ফ্যামিলিতে, পরের জেনারেশনেও কিন্তু সেই জায়গাতেই ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকবে, কারণ অঙ্কোজিনটা স্পেশালি ওই একই ধরনের সেট অফ অঙ্কোজিন অপারেট করে। খুব গুরুগম্ভীর ব্যাপার।